Assalamu alaikum. Welcome to back another episode on conditional sentence. This is the part of right forms of verb, and it is a very effective class both from class 6 to 10, even 11 and the later phase of your life. Again, I request you to take a pen and paper and write down the important rules, what I say or what I write on blackboard or whiteboard. Dear students, in my previous online class, I discussed conditional sentence, and here I also discussed first condition and second condition. Now I will discuss third condition or perfect condition and zero condition. Please be attentive, and what you don't make understand, then send me a comment about your problem. I will try my level best to answer you. Let's get started it. থার্ড কন্ডিশন আর পারফেক্ট কন্ডিশন, এই কন্ডিশনাল সেন্টেন্সটির গঠনটা হবে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে প্রেজেন্ট কন্ডিশনে হয় ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্ডিশনে হয় ইফের পরে পাস্ট ইনডিফিনিট, এবং পারফেক্ট কন্ডিশনে হবে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স। এবং পরের যে বাক্যের অংশ তার গঠনটা হবে প্রথমেই বসবে সাবজেক্ট, এরপরে সাবজেক্টের পরে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। ডিয়ার স্টুডেন্টের যে কোনো একটা কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা উড হ্যাভ এর যে কোনো একটা। এরপরে আমি এখানে লিখেছি ভিপিপির, এটা একটু সংক্ষেপে লিখেছি, এটা ভিপিতে ভার্ব এর পাস্ট পার্টিসিপল। যেমন ব্রেক, ব্রেকের পাস্ট পার্টিসিপলটা কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন। এরপরে ইএক্স দ্বারা তো আমি বুঝেছি এক্সটেনশন, অতিরিক্ত যে কোনো কিছু বুঝতে পারে। যেমন আমরা একটু উদাহরণে দেখি। যেমন আমরা কি দেখলাম, ইফের পরে এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস হ্যাড বসেছে, তারপরে মূল ভারে পাস্ট পার্টিসিপল। আর আমরা জানি প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে যদি বসে হ্যাড এবং তারপরে বসে মূল ভারে পাস্ট পার্টিসিপল, এটি হয় একটি পাস্ট পারফেক্ট টেন্স। সো এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স। তো ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের যে অংশ তার গঠনটা হবে ঠিক এরকম। প্রথমে ইউ, এটি একটি সাবজেক্ট, এরপরে আমি এখানে কুড হ্যাভ নিতে পারি, উড হ্যাভ নিতে পারি, মাইট হ্যাভ। যেমন এখানে আমি নিতে পারি কুড হ্যাভ। কুড হ্যাভ যদি কেউ ইচ্ছে না করে, কুড হ্যাভের জায়গায় আমি যদি নেই উড হ্যাভ, দেন কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, ইউ উড হ্যাভ শাইনের পাস্ট পার্টিসিপল শোন ইন লাইফ। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পারলাম যে থার্ড কন্ডিশন আর পারফেক্ট কন্ডিশনের গঠনটি হয় ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের গঠনটা হবে এখানে প্রথমে ইউটা বসেছে সাবজেক্ট, এরপরে আমি উড হ্যাভ, এখানে উড হ্যাভও আমি নিতে পারি, কুড হ্যাভও নিতে পারি, মাইট হ্যাভটাও নিতে পারি, যে কোনো একটা নিতে হবে একের। তারপরে কি হবে? মূল ভারের পাস্ট পার্টিসিপল, যে কোনো আমরা শাইনের পাস্ট পার্টিসিপলটা ইউজ করেছি, শাইন, শোন, শোন ইন লাইফ, তো একটি এক্সটেনশন। এটি ছিল আসলে থার্ড কন্ডিশন, এবং এর বাংলা মিনিংটা হচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম করতে তুমি জীবনে সফল হতে। লার্নার্স, এবারে একটু আমরা নতুন আরেকটা কিছু শিখবো, সেটা একটু লক্ষ্য রাখো। তাহলে আমি পারফেক্ট কন্ডিশনের অর্থটা কি লিখলাম? যদি তুমি কঠোর পরিশ্রম করতে তুমি জীবনে সফল হতে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। ইফ ইউ worked hard
ইউ কুড শাইন ইন লাইফ। তো এটা ছিল একটি হচ্ছে কি বলো তো সেকেন্ড কন্ডিশন, এবং এই সেকেন্ড কন্ডিশনের অর্থটা কিন্তু এরকমই, যদি থার্ড কন্ডিশনের বাংলা অর্থ কি হয়েছে ডিয়ার স্টুডেন্টস, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তুমি জীবনে সফল হতে। এবং দেখো এটা একটি সেকেন্ড কন্ডিশন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে শুধু কুড, কুডের পরে কিন্তু এখানে হ্যাভ নেই, তারপর এটা মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম। তো এটারও কিন্তু বাংলা মিনিং এটি, সেটি হচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম করতে তুমি জীবনে সফল হতে। তাহলে দুইটি অর্থাৎ সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন উভয় কন্ডিশনের বাংলা অর্থ এক, তাহলে ইংরেজিতে কেন দুইটি আলাদা স্ট্রাকচার ব্যবহার করা হয়? এর ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশন তোমরা একটু খাতায় নোট করে নিতে পারো। সেকেন্ড কন্ডিশনে ধরো একজনের কি ছিল, অ্যাবিলিটি। সেকেন্ড কন্ডিশনে কি হবে, অ্যাবিলিটি ছিল বাট ওর কাজ করার কোনো ইচ্ছা ছিল না। ডিয়ার লার্নার্স, আমি লিখলাম সেকেন্ড কন্ডিশনে কারো কি হয়, অ্যাবিলিটি থাকবে বাট ইচ্ছা ছিল না, এবং কিন্তু সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন দুইটা বাক্যই নেগেটিভ। তার মানে সে কঠোর পরিশ্রমও করেনি, সে জীবনে সফলও হয়নি, এজন্যই বাক্যটা বলা হয়েছে। এর অ্যাকচুয়াল মিনিং, এর বাক্যটা দেখতে মনে হচ্ছে যে অ্যাফার্মেটিভ, কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা আসলে বাক্যটা নেগেটিভ। সেকেন্ড কন্ডিশনে তাহলে কি হয়, অ্যাবিলিটি কারো থাকবে ছিল বাট তার কাজ করার ইচ্ছা ছিল না, যার জন্য সে জীবনে সফলও হয়নি। আর থার্ড কন্ডিশনে যে ব্যাপারটা হয়, অ্যাবিলিটি ছিল না বাট ইচ্ছা ছিল। ঠিক সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের মধ্যে পার্থক্য এইটুকুই, সেকেন্ড কন্ডিশনে অ্যাবিলিটি ছিল না, অ্যাবিলিটি ছিল, আর এটা কি অ্যাবিলিটি ছিল না, এবং এখানে কাজ করার কোনো ইচ্ছা ছিল না। এখানে আবার কি হবে, অ্যাবিলিটি থাকবে না বাট তার কাজ করার ইচ্ছা ছিল। যখন এইভাবে কোনো বাংলা অর্থ চলে আসে তখন আমরা দেখব যে যদি অ্যাবিলিটি ছিল কিন্তু কাজ করার ইচ্ছা ছিল না, তখন আমাকে কি করতে হবে, সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা সাজাতে হবে। আবার যদি অ্যাবিলিটি না থাকে, জাস্ট শুধু ইচ্ছা করা, যেমন আমি যদি রাজা হতাম, আমি গরিবদের সাহায্য করতাম। তো আমি দেখতেছি এখানে আসলে রাজা হওয়ার মতো আমার কিন্তু কোনো সক্ষমতা নেই, বাট আমার ইচ্ছাটা আছে গরিবকে হেল্প করা। এই ক্ষেত্রে এই বাক্যটা আমাকে কি করতে হবে, থার্ড কন্ডিশনের স্ট্রাকচারে সাজাতে হবে। এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের পার্থক্য। আমি আবারও বলি, বাট আমি যদি জীবনে ভালোভাবে লেখাপড়া করতাম তাহলে আমি অনেক বড় চাকরি পেতাম। এখানে কিন্তু আমার লেখাপড়া করার অ্যাবিলিটি ছিল বাট লেখাপড়া করার ইচ্ছাটা ছিল না, যার জন্য আমি ভালো মানের কোনো জবও পাই নাই। তো এই হচ্ছে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের পার্থক্য। তো এবার আমরা শিখবো এখন, আমরা শিখলাম প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন, পারফেক্ট কন্ডিশন। এবার আমরা শিখবো জেরো কন্ডিশন। আমরা এতক্ষণ দেখলাম ইফের পরে হয় টেন্স, তারপরে কি হয় সাবজেক্ট বসে, মডাল ভার্ব বসে, কিন্তু জিরো কন্ডিশনে কি হবে, ইফের পরে যে টেন্স থাকবে এটাও টেন্স থাকবে, এখানে আর কোনো মডাল ভার্বের ব্যবহার হবে না। যেমন কন্ডিশনের প্রত্যেকটা কন্ডিশনেরই কিন্তু কি হয়েছে, মডাল ভার্ব ব্যবহার হয়েছে। যেমন ফার্স্ট কন্ডিশনে মডাল ভার্ব যদি হয় ধরো ক্যান, অর্থাৎ প্রেজেন্ট ফ্রম, প্রেজেন্ট। সেকেন্ড কন্ডিশনে মডাল ভার্বের পাস্ট ফ্রম, কে রে